আসসালামু আলাইকুম। 18 নম্বর ক্লাসে আজকে আমরা আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর একটা ফুল প্রশ্ন সলভ করব। আচ্ছা, রাইটিং টেস্ট 2 তে 6 ধরনের প্রশ্ন আছে। একই ডিজিটালি বোথ ভিউজ প্রবলেম সলিউশন। আচ্ছা, যাই হোক, থাকুক, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো, ফুললি আলোচনা করবো। তো অনেকে কয়টা প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন আসে মোটামুটি এগুলো অনেকে জানেন। তো আমরা আজকে একটা স্পেসিফিক একটা প্রশ্ন নিয়েছি। আর এই প্রশ্ন হচ্ছে কি, পজিটিভ নেগেটিভ। প্রথমে একটু স্টেটমেন্ট আমরা একটু পড়ে নিই। In many countries around the world, পৃথিবীর বিভিন্ন দেশে rural people are moving to cities. গ্রামের মানুষগুলো কোথায় যাচ্ছে? শহরে। আস্তে আস্তে গ্রাম থেকে শহরে যাচ্ছে। So the population in the countryside is decreasing. গ্রামের জনসংখ্যা কি হচ্ছে? কমতেছে। Do you think this is a negative or positive development? খেয়াল করে দেখেন, প্রশ্নটা কিন্তু সহজ। আইএলটিএস আসলে খুব কঠিন প্রশ্ন আসে না। এখন কঠিন তো দুর্বলদের জন্য, পৃথিবী সবকিছুই কঠিন, এটা মনে রাখবেন। এবং সে দুর্বল কেন? কারণ সে স্টাডি করে না, সে শুধু অন্যের পিছে পিছে ঘোরায়। আমার অনেক স্টুডেন্ট আছে, এরা খুব বেশি আমাকে পছন্দ করে। তো আলটিমেটলি তাদের প্রতি আমার কমেন্ট হচ্ছে যে তারাও দুর্বল। কোনো ব্যক্তি বা কোনো বিশেষ পদ্ধতির প্রতি আপনি দুর্বল থাকাটা উচিত না। শেখার ক্ষেত্রে আপনি একটু ওপেন মাইন্ডেড হবেন, দেখবেন আপনার টার্গেটটা খুব দ্রুত ফিল আপ করবে। তো এখানে দেখেন একটা প্রশ্ন নিয়েছি, এটা সহজ প্রশ্ন, যে দিন দিন মানুষ কোথায় যাচ্ছে? গ্রাম থেকে শহরে যাচ্ছে। আর যার কারণে কি হচ্ছে? শহরের গ্রামের মানুষগুলোর সংখ্যা কমে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ নেগেটিভ অর পজিটিভ ডেভেলপমেন্ট? আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? এখন এই প্রশ্নটা ফুল, আমি তো অবশ্য ফুল ক্লাস গুলো টাইপ করে করে আনসারটা লিখে দিই, নিজ থেকে প্ল্যানিং করে করে লিখে দিই। তো এই আনসারটা ফুল লেখার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যাই। রাইটিং টাস্ক সম্পর্কে আমরা একটু বিস্তারিত কিছু কথাবার্তা শুনে আসি রাইটিং টাস্ক 2 সম্পর্কে। তো এটা হচ্ছে কি আমার রাইটিং টাস্ক 2 এর যে প্রশ্নটা একটু আগে নিয়েছিলাম, এই হচ্ছে কি আমার রাইটিং টাস্ক 2 এর প্রশ্নটা। ওকে, আচ্ছা। তো আমরা এখন একটু আলোচনা করবো কিভাবে রাইটিং টাস্ক 2 ফুল লিখতে হয়। So, কিছু বেসিক ধারণা আমার প্রত্যেকের থাকা উচিত। রাইটিং টাস্ক 2 সম্পর্কে আমাদের প্রত্যেকের আইডিয়া থাকা উচিত। মনে রাখবেন, রাইটিং হচ্ছে কি এমন একটা মডিউল যেটাতে ওয়ারেন্টি দিয়ে 6 তোলা যায় সর্বনিম্ন। সর্বনিম্ন না, মানে এভারেজ বলতেছি, সর্বনিম্ন বলা ঠিক হবে না। ওয়ারেন্টি দিয়ে একটা মাত্র মডিউল আছে, 4টা মডিউল মধ্যে, যেটা আপনি ওয়ারেন্টি দিয়ে 6 তুলতে পারবেন, কারণ রাইটিং টাস্কে অনেক কিছু লাগে না। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি রাইটিং টেস্ট আমরা যে লিখবো, আমরা মোট কয়টা প্যারাগ্রাফ লিখবো? 4টা প্যারাগ্রাফ লিখবো। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। এর বাইরে 5টা প্যারাগ্রাফও দিতে পারেন, 4টাতে থাকি আমরা, ঠিক আছে? দুটোই অথেন্টিক, 4টা দিতে পারেন, তার থেকে বেশিও দিতে পারেন। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, এবং লাস্টে কনক্লুশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যেটা অনেক স্টুডেন্ট জানে না, সেটা হচ্ছে গিয়ে মার্কিং ক্রাইটেরিয়া, মানে কিভাবে আইএলটিএস এর মার্কস দেওয়া হয়। এখন যার বাবার যত বেশি টাকা হত, এটা অনেকে ভাবতে পারেন আমার বাবার টাকা বেশি, আমি একটু মার্কস বেশি পাবো। এটা আপনার হাই স্কুলে আপনার ক্লাসে এরকম চলতো, কিন্তু এটা আপনার আইএলটিএস এ চলবে না। আপনার হাতের লেখার উপর আইএলটিএস এর মার্কস দেয়। হাতের লেখাটা জাস্ট বোঝা গেলেই হয়। 4টা ক্রাইটেরিয়ার উপর মার্কস দেওয়া হয়, এটা অনেকে জানেন, তবে আমি ধরে নিলাম আপনারা জানেন। প্রথমটা হচ্ছে কি টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স, যাই বলেন ওটা নিয়ে ভুল ধরার দরকার নেই, টাস্ক অ্যাচিভমেন্টে ধরে নিলাম। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে কি 25% মার্কস। টাস্ক অ্যাচিভমেন্টটা কি আসলে? টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে কি আপনার রাইটিংটা প্রসঙ্গ ঠিক আছে কিনা, তো প্রাসঙ্গিক লিখতে হবে। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে কি আপনার 250 ওয়ার্ড ঠিক আছে কিনা, মানে সর্বনিম্ন 250 ওয়ার্ড লিখতে হবে। 3 নম্বর হচ্ছে কি আপনার লেখার মধ্যে ব্যাখ্যা আছে কিনা। আপনি শুধু আইডিয়া দিচ্ছেন কিন্তু আইডিয়া গুলোকে প্রমাণ করতেছেন, লজিক দেখাচ্ছেন, তাহলে হবে না। সো টাস্ক অ্যাচিভমেন্টে 25% মার্কস। এখানে হচ্ছে কি আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে, আপনাকে প্রসঙ্গ ঠিক রাখতে হবে, এবং যা লিখতেছেন ডিটেলস লিখবেন বর্ণনা দিয়ে। 2 নম্বর হচ্ছে কি কোহেশন এবং কোহেরেন্স, এটাতে 25% মার্কস। এবং এইটা আবার কি? এটা মহা ঝামেলা, এটা তো আগে কখনো শুনি। দেখেন, কোহেশন কোহেরেন্স আপনাকে ওভাবে বোঝার দরকার নেই, নামগুলো কঠিন আমার কাছে লাগতেছে। কোহেশন এবং কোহেরেন্স এটা আজগুবি নাম পড়ে গেছে। কোহেশন কোহেরেন্স মানে হচ্ছে কি আপনার লেখাটা কতটুকু ধারাবাহিক।
লেখাটা অর্গানাইজেশন মানে অর্গানাইজ কিনা, আপনি সুন্দর করে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখেছেন কিনা, সেটা হচ্ছে কি কোহেশন এবং কোহেরেন্স। এটা আসলে ভালো করা আহামরি কিছু না। প্যারাগ্রাফিং ঠিক রাখেন, কানেক্টর ঠিক মতো ব্যবহার করেন, এমনিতে দেখবেন এই অংশটা সবচেয়ে সহজ। দেখতে মনে হচ্ছে কোহেশন কোহেরেন্স কঠিন, কিন্তু এটাই সবচেয়ে সহজ। 3 নম্বর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে গিয়ে ভোকেবুলারি। আপনার ভোকেবুলারি সেকশনে দক্ষতা কিরকম আছে এটার উপর 25% মার্কস। এখন ভোকেবুলারি বললাম তাই বলে কি মানে জাস্ট যা লিখবো তাতেই আমার মার্কস চলে আসবে? নো। প্রথমে আপনাকে স্পেলিং ঠিক রাখতে হবে, তারপরে আপনাকে কমন কমন যে ওয়ার্ড যেগুলো আছে, গুড ব্যাড ওয়ান্ডারফুল, এগুলো বাদ দিতে হবে, এগুলো যাতে রিপিট, এগুলো যাতে কম আসে। তারপর হচ্ছে কি অ্যাডভান্স সিনোনিম ব্যবহার করবেন। এই ইম্পর্টেন্ট না দিয়ে আপনি ক্রুশাল দিতে পারেন, যেটা আপনাদেরকে 70 ওয়ার্ডস এর একটা পেজ দিয়েছিলাম। পিডিএফ যারা আছে যাদের কাছে তারা পাবেন, বা যারা পাননি তারা ইউটিউবে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি আপনাকে কিছু ফ্রেজ, কলোকেশন বা টপিক রিলেটেড ওয়ার্ড এগুলো ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে আপনার মার্কসটা মোটামুটি বৃদ্ধি পাবে। ফ্রেজ ব্যবহার করা যায়, তবে মৌখিক কিসে ইডিয়মস আছে মৌখিক, যেটা মুখে মুখে খাটে, প্রবাদ প্রবচন বলি না আমরা অনেকটা, প্রভাবস, এগুলো ব্যবহার করা দরকার নেই। এগুলো মার্কস বৃদ্ধি করে না, আবার মার্কস কাটায় না। আপনি মৌখিক একটা ফ্রেজ ব্যবহার করে দিয়েছেন মানে ইডিয়মস রাইটিং এ, তো অনেক টিচার বলে, মানে আমাদের লোকাল টিচার যারা ওনারা বলেন যে মার্কস কাটা যাবে। আমি আজ পর্যন্ত কোথাও লেখা, কেমব্রিজ থেকে কোনো নিয়োগ মানে কোনো আহ, তারা কথা বলেন যে ফ্রেজ বা ইডিয়মস রাইটিং এ ব্যবহার করলে মার্কস কেটে দিবে, এরকম কিছুই বলেন। সো এগুলো ব্যবহার করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে কি আপনার ভোকাবুলারি কি পরিমাণ ভালো, অর্থাৎ স্পেলিং ঠিক আছে কিনা, আপনি অ্যাডভান্স মিনিং দিচ্ছেন কিনা, কম কমন ওয়ার্ড গুলো কম ব্যবহার করছেন কিনা, আপনি প্রসঙ্গের উপর যে প্রসঙ্গ রিলেটেড কিছু ভোকাবুলারি ব্যবহার করছেন কিনা, ফ্রেজ কলোকেশন এগুলো ব্যবহার করছেন কিনা, এই হচ্ছে কি 25%। তারপর হচ্ছে কি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি কি কি আইটেম, গ্রামাটিক্যাল আইটেম দিচ্ছেন এবং গ্রামারটা আপনার সঠিক কিনা, সেটার উপর হচ্ছে কি 25% মার্কস। অর্থাৎ আপনি যদি মার্কিংটা ভালো করে মাথায় রাখেন, তাহলে আপনার রাইটিংটা আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু ভালো। ঠিক আছে? এখন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাচ ক্যাচমেন্ট। এটা হচ্ছে কি একটা ট্রেনের মাথার মতো, যেভাবে আমি সবাইকে বলি ট্রেনের মাথা ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিনের দৈর্ঘ্য যতটুকু, বাকি কম্পার্টমেন্টের দৈর্ঘ্য দেখুন প্রায় কাছাকাছি, কিন্তু ইঞ্জিন ভুল পথে গেলে বাকিগুলো ভুল পথে যাবে। তো টাচ অ্যাচিভমেন্ট যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই ভালো লেখেন না কেন, যতই গ্রামার আপনার ভালো থাকুক না কেন, ভোকাবুলারি ভালো থাকুক, কোহেরেন্স ভালো থাকুক, কোনো কাজে আসবে না। আপনি 4 পাবেন। অর্থাৎ আপনি প্রাসঙ্গিক যদি লিখে দিয়ে আসেন 250 ওয়ার্ড, আমি আপনাদেরকে ওয়ারেন্টি দিলাম। কেন বললাম যে রাইটিং এ 6 পাওয়া খুবই সহজ? এটার কারণটা হচ্ছে কি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওয়ারেন্টি দিচ্ছি, ওয়ারেন্টি আপনি নিজে দিতে পারবেন। আপনার টপিকটা যদি মনের মতো হয়, প্রসঙ্গ যদি আপনার মনের মতো হয়, আর ওই প্রসঙ্গ ঠিক রেখে যদি 250 ওয়ার্ড লিখে ফেলেন, আপনার গ্রামার খারাপ, আপনার ভোকাবুলারি খারাপ, সর্বনিম্ন স্কোর আপনার 5.5 আসবে। যদি শুধু প্রসঙ্গ ঠিক রেখে যদি 250 ওয়ার্ড লিখতে পারেন। এখন আপনি বলবেন স্যার একটু আগে বললেন 6, এখন বলতেছেন 5.5। আমি বলেছি শুধু প্রসঙ্গ ঠিক রেখে 250 ওয়ার্ড। এরপরে তো গ্রামারের একটা কথা আছে, গ্রামার যদি নির্ভুল হয় আরো বাড়বে। আপনার ভোকাবুলারি যদি কিছু কিছু অ্যাডভান্স দেন তাহলে আরো বাড়বে, 6.5 যেতে পারে। সো প্রথম শর্ত হচ্ছে গিয়ে প্রসঙ্গ ঠিক রেখে যদি আপনি লিখে দিয়ে আসতে পারেন 250 ওয়ার্ড, তাহলে 5.5 সর্বনিম্ন স্কোর চলে আসবে। তাছাড়া আপনি যেহেতু প্র্যাকটিস করছেন, গ্রামার শিখছেন, তো আপনি এখানে ক্লাস করছেন কেন? নিশ্চিত আপনার ভালো করার উদ্দেশ্য আছে। সো এটা আসলে অহংকারের বিষয় না, এটা আমি আসলে আপনাদের উৎসাহিত করার জন্য বলি আমার স্টুডেন্টরা রাইটিং ভালো করে। আপনি প্রিভিয়াস সব স্টুডেন্টের স্কোর দেখলে পেয়ে যাবেন, একজন দুজন ব্যতিক্রম ছাড়া বাকি সবাই রাইটিং এ ভালো করেছে। মানে বাকি 3টা মডিউল থেকে তারা রাইটিং এ ভালো করেছে। সো রাইটিং এ ভালো করা সহজ যদি আপনি ন্যাচারাল থাকেন, ন্যাচারাল। সো মার্কিংটা সবসময় মাথায় রাখবেন, স্ক্রিনশট তুলে রাখবেন। এই হচ্ছে কি মার্কিং, এটা জানা আমার দরকার। এখন আসেন প্ল্যানিং, কি করণীয়? আমি যদি মার্কস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তেমন কিছু করতে হবে না, আমি কিছু ইনস্ট্রাকশন ডিরেক্ট লিখে দিয়ে দিচ্ছি। আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রশ্ন বুঝতে হবে, 1 নম্বর শর্ত। শর্ত নম্বর 2, ডিসাইড ইউর সাইড। আপনার সাইডটা নির্ধারণ করুন, আপনি কোন দলে যাচ্ছেন। আপনি এগ্রি করবেন নাকি ডিসএগ্রি করবেন, আপনি অ্যাডভান্টেজ বলবেন বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি বলবেন। আজকে যেমন আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে কি যেন বলেন, নেগেটিভ পজিটিভ, এখন আপনি নেগেটিভের দিকে যাবেন না পজিটিভের দিকে যাবেন, আপনি সাইড ডিসাইড করেন। কিন্তু ডিসাইড করবেন আপনার ব্রেইনে কোন পরিমাণ মানে কোন সাইড দিয়ে লেখা বেশি যাবে সেটার উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন ডান পাশে গেলে লিখতে পারবেন বেশি, ডান পাশের দিকে যাবেন। বাম সাইড দিকে গেলে যদি বেশি লিখতে পারেন তাহলে বাম সাইডে যাবেন।
নোট সাম রিলেটেড আইডিয়াস এন্ড রিলেভেন্ট এক্সাম্পলস। আপনি যখনই কোনো প্রশ্ন পাবেন, ওই প্রশ্ন বিষয়ে কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা আপনি একটু ইয়ে করেন, কিছু কি যেন বলে, নোট করেন যে আমার এই আইডিয়া গুলো আছে, এই আইডিয়া গুলো আমি নোট করলাম। রাইট 4 প্যারাগ্রাফ, যেটা একটু আগে বলেছিলাম 4টা প্যারাগ্রাফ লিখবেন। ডু নট রাইট লেস দেন 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডের নিচে লিখবেন না। মাস্ট রাইট টপিক সেন্টেন্স ফর ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুটা করবেন এমন ভাবে যেটা দেখলে বোঝা যায় যে আপনার প্যারাগ্রাফের আলোচ্য বিষয় কি। এটা আমি আপনাদেরকে একটু পরে তো দেখিয়ে দিব, ফুল রাইটিং করে দিব আমি। ফিক্স সাম কমন অ্যাডভান্স সিনোনিমস, আপনি রাইটিং করার জন্য কিছু কমন অ্যাডভান্স সিনোনিম ফিক্স করে রাখবেন যে আমি এই রাইটিং এর জন্য এগুলো এগুলো দিব। আর এখানে কোথায় থেকে দিবেন? ওই 70 ওয়ার্ডস। যারা এই ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে দেখবে তাদের জন্য বলছি, ইউটিউবে কিন্তু আমার দেওয়া আছে। আর আপনারা যারা আমার স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি ফোল্ডারে দিয়ে দিয়েছি ইমেইলের মাধ্যমে। ইমেইলের মাধ্যমে যারা নতুন ব্যাচের স্টুডেন্ট, পুরাতন ব্যাচের স্টুডেন্টদেরকে আমি ডিরেক্টলি পিডিএফ গ্রুপে দিয়েছি। ঠিক আছে, ওইখানে কিছু অ্যাডভান্স সিনোনিম গুলো দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করবেন, শিখবেন, রেগুলার কাজে লাগাবেন, দেখবেন অভ্যাস হয়ে গেছে, আর এক্সট্রা তেমন একটা লাগবে না। আচ্ছা, ডু নট ইউজ চিপ টেমপ্লেট, ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে সস্তা টেমপ্লেট ব্যবহার করবেন। ঠিক আছে, এই রিকোয়েস্টটা রাখবেন, কারণ আপনার লেখা যত ন্যাচারাল তত আপনি ভালো মার্কস পাবেন। আপনি অন্যের ধার করা, কিছু স্টুডেন্ট আছে 20,000 25,000 টাকা দিয়ে আর আর 4.5 পাওয়ার জন্য 20,000 25,000 টাকা 30,000 টাকাও ব্যয় করছে। বলে দিলাম এরা একদিন একদিন টাকার জন্য এদেরকে হিসাব দিতে হবে, উল্টাপাল্টা টাকা খরচ করার জন্য হিসাব দিতে হবে। কারণ আমি নিজেই খারাপ লাগে, অনেক আমার অনেক পরিচিত স্টুডেন্ট আছে অপচয় করে টাকা, কিন্তু আমি বিপদের সময় কারোর কাছ থেকে টাকা খুঁজতে পারি না। খুঁজবো কি, আমি স্টুডেন্টের কাছ থেকে তো খুঁজতে পারবো। এটা একটা এক্সাম্পল দিলাম, আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে যে টাকার অভাব, সে খুঁজতে পারবে না আপনার কাছে, কিন্তু আপনি কিন্তু অপচয় করছেন, এই দালালদেরকে টাকা দিচ্ছেন। এগুলো করা ঠিক না। রাইটিং এর 6 পাওয়াটা সহজ, আপনি 4.5 জন্য অনেকের কাছে টাকা দিচ্ছেন, টেমপ্লেট আনছেন, এর কাছে পিছনে ঘুরতেছেন। টেমপ্লেট দিয়ে লেখা কঠিন, রাইটিংটা টেমপ্লেট দিয়ে লেখা কঠিন, কিন্তু ন্যাচারালি লেখলে আপনার লেখার সিস্টেমটা জানলে আপনি ন্যাচারালি লেখলে মার্কস আরো বেশি পাবেন। আচ্ছা, ডু নট রিপিট সেন্টেন্স, খেয়াল করবেন সেন্টেন্স যেন রিপিট হয় না। অনেকে আছে যে একটা কথা বারবার লিখে, একই কথা ওয়ার্ড চেঞ্জ করে করে লিখে, এটা করবেন না। অ্যাপ্লাই ডিফারেন্ট গ্রামার, তো আমরা ডিফারেন্ট গ্রামার আমরা গত 2 দিনে গ্রামারে ক্লাস করেছিলাম। ইফ, সো দ্যাট, অলদো, হাউএভার, নট অনলি, বাট অলসো, প্যাসিভ। এখানে হোয়ার এর জায়গায় প্যাসিভটা দিয়ে রাখছি, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে, প্যাসিভটা দিয়ে এখানে পরবর্তী যাতে আমার স্লাইডটা ঠিক থাকে। প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভ ভয়েস মানে ডিফারেন্ট গ্রামার। গ্রামারে যদি মার্কস পেতে চান তাহলে বিভিন্ন প্রকার গ্রামার ইউজ করুন, এগুলো তো শিখবে না। আপনি স্টুডেন্ট কেন, গাঁজাখোর, সে গাঁজা খায় এই জন্য তার নাম গাঁজাখোর। ড্রাইভার, সে গাড়ি চালায় এই জন্য সে ড্রাইভার। আমি টিচার, আমি টিচিং করি এই জন্য টিচিং টিচার। আপনি স্টুডেন্ট কেন স্টুডেন্ট, এটার কোনো প্রমাণ নাই। এটাই আশ্চর্য বিষয়। পড়বেন না, শ্রম দিবেন না, শুধু বাইরে চলে যাবেন এমনিতে, এটা হবে না। 5টা গ্রামার আমরা পড়িয়েছি, 5টা গ্রামার প্র্যাকটিস করেন, লিখেন, স্ট্রং করেন, অ্যাপ্লাই করেন। আচ্ছা, ফিক্স সাম প্রপার কানেক্টরস, কিছু সুন্দর সুন্দর কানেক্টর করে রাখেন। কানেক্টরও আমি পিডিএফ দিয়েছি, বারবার বলেছি ওই ইমেইলের ফোল্ডারে চেক করে দেখেন, আপনাদের পিডিএফ দেওয়া আছে। অল্প কিছু পিডিএফ দিয়েছি, অল্প কিছু কানেক্টর দিয়ে দিয়েছি। সো এই হচ্ছে কি আপনার মূল আলোচনার সামারি। আপনি রাইটিং টাস্ক কিভাবে কিভাবে লিখবেন এই কথাটা সংক্ষিপ্ত ভাবে এখানে লেখা আছে। এটা এখন আমরা একটু পরে অ্যাপ্লাই করে দেখাবো যে স্যারের কথার সাথে কাজের মিল আছে কিনা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, আসেন এখন ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো আমরা একটু পরে প্রশ্নে চলে যাবো ডাইরেক্ট। প্রথম প্যারাগ্রাফ হচ্ছে কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লিখবেন 3টা সেন্টেন্স, কেউ 2 সেন্টেন্স আছে, কেউ 3 সেন্টেন্স লিখতে পারে, আমি বলি কি 3 সেন্টেন্স লিখবেন। প্রথম সেন্টেন্স দিবেন আলোচ্য বিষয়ের উপর কমেন্ট, যে টপিকটা পরীক্ষায় আসছে, ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে কমেন্ট করবেন, ইন্টারনেট নিয়ে আসলে ইন্টারনেট নিয়ে কমেন্ট করবেন, মোবাইল ফোন আসলে মোবাইল ফোন নিয়ে কমেন্ট করবেন, জাস্ট আলোচ্য বিষয়ের উপর একটা বাস্তবধর্মী কমেন্ট করবেন। সেকেন্ড সেন্টেন্স কিচ্ছু না, প্রশ্নটাকে আবার আপনি সরাসরি বসিয়ে দেন, তবে একটু চেঞ্জ করে দিবেন, প্যারাফ্রেজ করবেন। আমি লিখে রেখেছি। প্রথম সেন্টেন্সটা, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি আলোচ্য যে বিষয়টা আছে সেই বিষয়ের উপরে কমেন্ট। এটা যদি ক্রাইম নিয়ে টপিকটা আসে তাহলে ক্রাইম নিয়ে কমেন্ট করবেন। দ্বিতীয় লাইনটা হচ্ছে কি প্রশ্নে যে স্টেটমেন্টটা দিয়েছে এটাকে হালকা ভাষাগত পরিবর্তন করে বসিয়ে দেন, অর্থ চেঞ্জ করবেন। ঠিক আছে, আচ্ছা। 3 নম্বর হচ্ছে কি আপনাকে তো একটা প্রশ্ন করা হয়েছে,
আপনার কি মনে হয়, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? প্রশ্ন করেছে না, আপনি বলেন ডিরেক্টলি যে আমার কাছে মনে হয় নেগেটিভ অথবা আমার কাছে পজিটিভ, দ্যাটস ইট। এখানে আসেন নোটস। মেক ইউর ইন্ট্রোডাকশন সিম্পল। ইন্ট্রোডাকশনকে খুব তেলাবেলা করবেন। ইন্ট্রোডাকশন খুবই সহজ। অনেকে আছে ইন্ট্রোডাকশনে কাহিনী লিখে ফেলে। ইউজ পারফেক্ট টেন্স ইফ পসিবল এট ফার্স্ট লাইন। প্রথম লাইনে সম্ভব হইলে পারফেক্ট টেন্স ব্যবহার করেন। আমি বলেছি সম্ভব হইলে, বাধ্যতামূলক না। ইউজ করতে পারলে ভালো, কারণ পারফেক্ট টেন্সের ভ্যালু আছে। নরমালি বিভিন্ন প্রকার টেন্স রাইটিং ব্যবহার করা যায় না, যদি চান তাহলে প্রথম সেন্টেন্সটা ভালো একটা জায়গা। ইউজ 2 or 3 কমন অ্যাডভান্স সিনোনিমস। যদি সম্ভব হয় ইন্ট্রোডাকশনে 2-3টে কমন অ্যাডভান্স সিনোনিম ব্যবহার করেন, করা যায়, এবং সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, বডি প্যারাগ্রাফের এখানে আলোচনা এখানে দেখার দরকার নেই, আমরা এখন সরাসরি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এই হচ্ছে কি প্রশ্ন, আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, খেলার অবস্থা কি, খেলাটাও একটু দেখি মাঝে মধ্যে। 231 রান করেছে, 3 উইকেটে, বাহ। ডেভিড মিলার 11 বলে 16 রান, ভালোই খেলা হচ্ছে। আচ্ছা, in many countries around the world, rural people are moving to cities, so the population in the countryside is decreasing. যত দিন যাচ্ছে গ্রামের মানুষগুলো শহরে চলে আসছে, এই জন্য গ্রামের জনসংখ্যা কমতেছে। এখন আপনাকে জিজ্ঞেস করেছে যে কি মনে হয় আপনার কাছে, নেগেটিভ নাকি পজিটিভ? আচ্ছা, আপনারা কমেন্টে লেখেন তো আপনার কাছে কি মনে হয়, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? যার যেটা মনে হয় দেন। আপনার পজিটিভ মনে হলে পজিটিভ দেন, নেগেটিভ মনে হলে নেগেটিভ দেন। এই সুযোগে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলে নিই, আপনারা দেন, মতামত শেয়ার করা ভালো। একটা প্রশ্ন স্টুডেন্টরা করতে পারে, স্যার আমি কি নেগেটিভ পজিটিভ উভয় দিতে পারবো নাকি যে কোনো একটা দিতে হবে? দেখেন, আপনি যদি বলেন যে এটা নেগেটিভ এবং পজিটিভ উভয় দিক আছে, দিতে পারবেন, এটা আহামরি কোনো বড় ধরনের ভুল হবে না। আপনার টার্গেট যদি 6 এর আশেপাশে থাকে তাহলে এটা পারফেক্ট। যদি টার্গেট একটু বেশি করেন সেক্ষেত্রে আপনি একটা সাইড নেন, এটা ভালো। এটা আমার মতামত না, এটা যারা বিদেশি বড় বড় লেকচারার আছেন দেখেন, আপনারা সবাই কিন্তু নেগেটিভ বলেছেন। আপনাদের 5 জন 6 জন কমেন্ট করেছে, সবাই নেগেটিভ বলেছে। নেগেটিভ আমিও দিব, নেগেটিভ। নেগেটিভ আমি কোন সাইড দিব জানেন? যে সাইডে গেলে আমি লিখতে পারবো। সো আপনার ইন্ট্রোডাকশন একটা, বডি প্যারাগ্রাফ 2টা, কনক্লুশন একটা। এখন আপনি যদি চান এক প্যারাগ্রাফে নেগেটিভ, এক প্যারাগ্রাফে পজিটিভ লিখতে পারবেন, সেক্ষেত্রে ভ্যালু একটু হইলেও কমবে, কারণ আপনাকে বলে দিয়েছে নেগেটিভ অর পজিটিভ। সেটা ভালো হবে যে আপনি একটা সাইড নিন, একটা সাইড নিলে ভালো। সো একটা সাইডে আপনি দেখেন কয়টা আইডিয়া পেয়েছেন। আপনি যে বলতেছেন নেগেটিভ বা পজিটিভ, আমরা কি বলতেছিলাম? নেগেটিভ। আচ্ছা বলি তো, এখন আমরা খুঁজে বের করি নেগেটিভ কি কি আছে। আগে আমরা নেগেটিভ সাইড গুলো খুঁজে খুঁজে বের করি, নেগেটিভ পয়েন্ট গুলো কি কি। একজন আতাউর রহমান খান বলছেন পজিটিভ। আতাউর সাহেব, পজিটিভ দিয়ে তো আপনি 250 ওয়ার্ড ফিল আপ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে কি এখানে 1 পয়েন্ট, রাইটিং টাস্ক 2 তে আমি আবেগপ্রবণ হয়ে কোনো দলে যেতে পারবো না। এখন যদি বলে পুরুষ ভালো নাকি মহিলা ভালো, আপনি পুরুষ হয়ে মহিলার পক্ষ নেন, কিছু আসা যায় না। আর আপনি মহিলা হয়ে পুরুষের পক্ষে নেন, কিছু আসা যায় না। এক্সামিনার আপনাকে স্কোর দিবে না যে আপনি পুরুষ না মহিলা, এটা দেখে দিবে না। সে দেখবে আপনার যুক্তিটা, উপস্থাপন ঠিক আছে কিনা, আর তার মার্কিং এর যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ফিল আপ করেছে কিনা। আর বাদ বাকি দুনিয়ার বাকি সকলের বক্তব্য সব বাতিল। আমরা যখন ধর্মীয় কোনো আইন মানতে চাই তখন দেখি ধর্মীয় কিতাবে এটা আছে কিনা, তখন মানি, আদারওয়াইজ হুজুরদের অনেক কথা আমরা মানি না। কেন? এটা মঙ্গল হতে পারে। ঠিক আইএলস এ যদি কোনো জিনিস আপনি অ্যাপ্লাই করতে চান, কোনো মন্তব্য করতে চান, আপনি দেখবেন ক্যামব্রিজের গাইডলাইনে কি বলা আছে। আমাদের লোকাল টিচার এটাতে প্যাচ লাগে না, এই জন্য স্টুডেন্টরা রাইটিং খারাপ করে, কথা কথা বলে যে রাইটিংটা কঠিন। রাইটিং সবচেয়ে সহজ, বেসিক গ্রামার, ভোকাবুলারি আর আইডিয়া ডেভেলপ করে এমনিতেই পারবেন আপনি। রাইটিং এমনি 6 চলে আসবে ইনশাল্লাহ। সো আপনি আবেগপ্রবণ হয়ে কখনো কোনো দল, আবেগপ্রবণ হয়ে কোনো দলের দিকে আপনি যাবেন না। নেগেটিভ যদি চয়েস করেন তাহলে আপনি 250 ওয়ার্ড লিখতে পারবেন, কিন্তু আপনি যদি পজিটিভে যান আপনি 2টা আইডিয়া দিতে পারবেন। 4টা আইডিয়া কোথায় পাবেন? আপনার 2টা প্যারাগ্রাফ লিখতে হলে মিনিমাম 4টা আইডিয়া লাগবে, ঠিক আছে? সো আইডিয়া গুলো কি কি? আপনার আইডিয়া দুর্বল হতে পারে, একটা জিনিস বলে রাখি, আইডিয়া যদি দুর্বল হয় ডাজন্ট ম্যাটার।
প্রসঙ্গ ঠিক আছে কিনা সেটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার প্রসঙ্গ ঠিক আছে কিনা সেটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। আপনার আইডিয়া গুলো খুব স্ট্রং হচ্ছে কিনা এটা আসলে খুব ইম্পর্টেন্ট না। কারণ আমরা চাইলেই কিন্তু খুব স্ট্রং স্ট্রং আইডিয়া সবসময় দিতে পারবো। আসেন প্রথমে আমরা আইডিয়া গুলো দেই। কি কি ক্ষতি, কি কি নেগেটিভ সাইড আছে। একটা নেগেটিভ সাইড হচ্ছে কি আপনার কি যেন বলে, আহ ভিলেজে প্রোডাকশন কমে যেতে পারে। মানুষ যখন শহর কেন্দ্রিক হবে দেখো দেখা যাবে যে গ্রামের যে প্রোডাকশন আগে হতো ওইরকম প্রোডাকশন। তাহলে একটু বলতে পারেন প্রোডাকশন উইল ডিক্রিজ ইন ভিলেজেস, এটা বলতে পারেন নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে শহরের ক্রাইম রেট বাড়তে পারে, ক্রাইম রেট। শহরের যে ক্রাইম রেটটা এটা বাড়তে পারে, বুঝতে পারছেন, শহরের ক্রাইম রেটটা একটু বাড়তে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি, শহরে কিন্তু ফ্যাসিলিটি কমে যাবে, শহরের রিডাকশন ইন ফ্যাসিলিটিস। শহরের যে ফ্যাসিলিটি গুলো আছে এগুলো একটু কমে যাবে, এটা একটা অসুবিধা হতে পারে। আর কি অসুবিধা হতে পারে? পলিউশন, পলিউশন। তাহলে দেখা গেল যে চারটা পয়েন্ট আমরা পেয়েছি। আর কোনো পয়েন্ট আপনাদের কাছ কাছ থেকে আসলে দেখে নিতে পারি আমি? অ্যাকোমোডেশন প্রবলেম, ওই ফ্যাসিলিটিতে চলে আসছে, ফ্যাসিলিটিতে চলে আসছে। মিস্টার ফয়সাল শিকদার, আপনি যে উত্তরটা দিয়েছেন এটা গ্রাম আর শহরের লাইফের তুলনা করছেন, এখানে প্রশ্নটা কিন্তু এরকম আসে না। এটা হচ্ছে কি একটা পয়েন্ট। আপনাকে প্রশ্ন করেছে যে মানুষ গ্রাম থেকে দিন দিন শহরে চলে আসছে, এটা পজিটিভ এবং নেগেটিভ দিক কোনগুলো, এটা আপনাকে বলতে হবে। যেটা নেগেটিভ নাকি পজিটিভ, আমরা বলতেছি নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি লিখি তাহলে দেখেন আমাদের চারটা পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো এখন গ্রামার দিয়ে আর ভোকাবুলারি দিয়ে সাজিয়ে দিলেই আমার মোটামুটি 6.5 এর একটা আনসার হয়ে যাবে। পেঁচাবেন না, রাইটিং টাস্ক 2 কে কখনো পেঁচাবেন না। এই করতে হবে সেই করতে হবে কিচ্ছু করতে হবে না। আমি কেমব্রিজে যে গাইডলাইন দিয়েছি আমি সেটা ফলো করে আনসার লিখে দিই। দেখেন ছয় নিশে লাভবে না। প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আইডিয়া। এখন আমরা এই আইডিয়া গুলো পাইলাম, অন্য একটা টপিক আপনি আইডিয়াই পাননি, তাহলে আপনি কি করবেন? আইডিয়া কখনো কোনো ব্যক্তি আপনাকে শেখাতে পারবে না, আইডিয়া আপনি নিজে স্টাডি করতে হবে। আইডিয়া আপনাকে কি করতে হবে? স্টাডি করতে হবে, ইন্টারনেটে পড়তে হবে, যেখানে খুশি যেখানে পাবেন সেখান থেকে রিডিং করবেন, স্যাম্পল আনসার বেশি বেশি করে পড়বেন। হ্যাঁ, বাচ্চাদের খেলাধুলার সুযোগ কম থাকবে, এই তো বলে দিয়েছি। রিডাকশন ইন ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটি কমে যাবে, টাউনের ফ্যাসিলিটি কমে যাবে। আপনি যেগুলো বলতেছেন এগুলো হচ্ছে সব ফ্যাসিলিটিস, আপনি উদাহরণে ঢুকিয়ে দিতে পারেন। এখন আসেন আমরা লেখা শুরু করি। আমরা এখন লিখবো, প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন কি দিয়ে করবো আমরা? আলোচনা কি নিয়ে হচ্ছে? আলোচনা আমাদের এখানে কি নিয়ে হচ্ছে? আমাদের এখানে আলোচনা হচ্ছে সিটি লাইফ নিয়ে আলোচনা হচ্ছে, বা ভিলেজ লাইফ নিয়ে আলোচনা হচ্ছে। আপনি সিটি লাইফ বা ভিলেজ লাইফ নিয়ে কমেন্ট করতে পারেন। সিটি লাইফ বা ভিলেজ লাইফ, আমি সিটি লাইফ নিয়ে কমেন্ট করবো। আমার কাছে মনে হচ্ছে যে সিটি লাইফ নিয়ে কমেন্ট করা সহজ হবে। ইন্ট্রোডাকশন কয় লাইনে দিব বলেছি? 3 লাইন। প্রথম লাইন হচ্ছে কি এটা আমার, এই লাইনটা আপনি নিচ থেকে দিবেন, বাকি 2 লাইন আপনার নিচ থেকে দিতে হবে না। এই যে প্রথম লাইন দিবেন টাউন লাইফ, বলবেন যে টাউন লাইফে অনেক ভালো ফেসিলিটি আছে, এই কথাটা বললে হবে। আর দ্বিতীয় তৃতীয় লাইন তো আপনার প্রশ্নেই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, আমরা যেটা, আমি যে রাইটিং এর ক্ষেত্রে যেটা ফলো করি, একটু মাঝখানে নেই। ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট, এটা নিঃসন্দেহে সত্য যে, ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট সিটি লাইফ offers a range of facilities to its to the inhabitants.
ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা। ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট, আমি যে কোনো সময় ইন্ট্রোডাকশন শুরু করলে ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট দিয়ে শুরু করি। ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট দিয়ে এটা আমরা শুরু করি, মানে আমি ব্যক্তিগতভাবে। তবে মনে রাখবেন ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট এটা মানে কি? ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট মানে হচ্ছে কি এটা নিঃসন্দেহে সত্য যে, এটা নিঃসন্দেহে সত্য যে মানে এই 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 ফ্রেজটার মানে হচ্ছে কি আপনি পরবর্তীতে যে ইয়েটা দিবেন। এক্সকিউজ মি, একটা লিঙ্ক থ্রি থেকে একটা কল আসছে, একটু ওয়েট করেন। আচ্ছা, প্রথম যে লাইনটা দিয়েছি, এই প্রথম লাইনটা দিয়েছি হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগত কমেন্ট করেছি সিটি লাইফের উপর। দ্বিতীয় যে কমেন্টটা করবো এটা কমেন্ট না, এটা এই প্যারাফ্রেজ করবো এই লাইনটা, এই যে প্রশ্নটা দেওয়া আছে, in many countries around the world the rural people are moving to cities, so the population in the countryside is decreasing. So সে যে কথাটা বলেছে সেম কথাটা আমি লিখে দিই, তবে আমার ভাষাগত একটু পরিবর্তন আনবো, ঠিক আছে? মূল কথাটা মাথায় রাখেন। প্যারাফ্রেজিং অনেকে অসুবিধা করে যে প্যারাফ্রেজ কিভাবে করতে পারি না, আরে কিছু পারার দরকার কি, আপনি কপি মারেন ডিরেক্টলি, কপি মেরে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দেন, এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে হচ্ছে কি আপনি যেহেতু প্রশ্নটা বুঝে ফেলেছেন, যা বুঝেছেন তা লিখে ফেলেন, শেষ। আপনি তো বুঝতে পারছেন যে কি বলতেছে, কি বলছে যে গ্রাম থেকে মানুষ শহরে চলে যাচ্ছে, তাহলে লেখেন ইট ইজ নোটিসড দ্যাট, ইট ইজ নোটিস দ্যাট, এটা দেখা গেছে যে মেনি পিপল ফ্রম ভিলেজ আর শিফটিং টু দ্য সিটিজ। সিটি জায়গায় আপনি বলতে পারেন আরবান এরিয়াস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু প্রশ্ন লেখা আছে। ইট ইজ নোটিস দ্যাট, এটা দেখা যাচ্ছে যে বা দেখা গেছে যে মেনি পিপল ফ্রম ভিলেজেস আর শিফটিং টু দ্য আরবান এরিয়াস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে সিটি থেকে মানুষ বোঝা যাচ্ছে টাউনে যাচ্ছে, গ্রাম থেকে টাউনে যাচ্ছে। সো প্রথম লাইন আমি ব্যক্তিগত কমেন্ট করেছি। ইন্ট্রোডাকশন নিয়ে দেখবেন ইউটিউবে ক্লাস দেওয়া আছে, আপনাদের ফোল্ডারেও দেওয়া আছে। ইন্ট্রোডাকশনটা শুধু ইন্ট্রোডাকশন নিয়ে 50 মিনিটের ক্লাস দেওয়া আছে। 3 নম্বর যে লাইন যেটা আসছে সেটা কি? 3 নম্বর লাইনটা হচ্ছে কি আপনাকে জিজ্ঞেস করেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ নেগেটিভ অর পজিটিভ ডেভেলপমেন্ট, এটা কি ইতিবাচক নাকি নেতিবাচক? আমরা ডিরেক্টলি বলে দেব, আমি বলে দিব ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট, এটা আমার কাছে মনে হয় যে ইট ইজ এ নেগেটিভ ট্রেন্ড ফর বোথ টাউনস অ্যান্ড ভিলেজ। আমি যখন রাইটিং টাস্ক লিখি, আমার তো আসলে 7 মিনিটের জন্য বা তার উপরের জন্য লিখতেছি না, আমি লিখতেছি 6। নর্মালি আমরা যখন কোনো ক্লাস করাই তখন খুব একটা প্রিপারেশন নিই, যে কোনো বিষয়ে একটা প্রিপারেশন থাকা ভালো, কারণ স্টুডেন্টদেরকে বোঝাতে হলে আপনার ট্রিক্স সিস্টেম এগুলো আপনাকে রেডি রাখতে হবে, যে কারণ উপস্থাপন করতে হবে, লিখে রাখতে হবে। রাইটিং এর ক্ষেত্রে এই কাজটা আমি করি না, তো অফলাইন স্টুডেন্ট যারা আছে তারা বলবে এটার কারণটা এই যে রাইটিং আমাকে যত ন্যাচারাল করা যায় হোক না, আমি টিচার মানুষ, আমার তো ভুল হবেই, গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল মিস্টেক অবশ্য আলহামদুলিল্লাহ হয় না, কারণ আমি এমন একটা লাইন চুজ করব, এমন গ্রামার চুজ করব যে গ্রামারটা আমি জানি, কারণ এটা রাইটিং, এটা স্পিকিং না, এটা রিডিং না, লিসেনিং না। তো এখানে কিন্তু গ্রামারটা আমি নিজে কন্ট্রোল করবো। সো প্রথম লাইন ব্যক্তিগত কমেন্ট, দ্বিতীয় লাইন প্রশ্নটাকে প্যারাফ্রেজ করেছি, তৃতীয় লাইনে কি করেছি আমি সংক্ষিপ্ত উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করেছে বা এটা নেগেটিভ নাকি পজিটিভ, আমি ডিরেক্টলি বলেছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা নেগেটিভ ট্রেন্ড, ঠিক আছে? যখন টপিকটার আইডিয়া পেয়ে গেছি, এখন আমি 6 এর নিচে আমার নামবে কেন? আমার যখন আমি টপিকটা কমন হয়ে গেছে আমার কাছে, যেহেতু টপিকটা আমি জানি পারি, তাহলে তো আমার আইডিয়া চলে আসছে, তাহলে আমার 6 এর নিচে নামবে কেন? এখন আইডিয়া যেহেতু আছে, এখন নুন মশলা একটু দিব, গ্রামারটাকে একটু চেঞ্জ করে করে ইউজ করব, প্লাস কিছু ভোকাবুলারি ইউজ করবো, শেষ। এত কিছু দরকার নেই। কোহেশন নিয়ে চিন্তা নাই, কারণ 4টা প্যারাগ্রাফ করবো, প্যারাগ্রাফ মানে তারপরে সেন্টেন্সের মধ্যে মাঝে মধ্যে কানেক্ট করবো। আচ্ছা, দেখি কি করা যায়। এখন আসেন, আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, বডি ওয়ান লিখবো। বডি ওয়ানে আপনি কি লিখবেন? বডি ওয়ানে তো লিখবেন খারাপ দিক, শহর গ্রাম থেকে যে মানুষ শহরে যাচ্ছে এটার খারাপ দিক নিয়ে লিখবেন, তাই না? আচ্ছা, এখন আমি ওয়ান বাই ওয়ান এগুলো লেখার চেষ্টা করি। বডি ওয়ান,
সো প্রথমে আপনাদেরকে বলেছিলাম, কোথায় যেন আমি আপনাদেরকে স্ক্রিন কি যেন এটা দেখাই। এখানে কি লেখা ছিল? এখানে একটা কথা লেখা ছিল যে টপিক সেন্টেন্স লেখার জন্য, প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখার জন্য আপনাকে বলা হয়েছিল। সো টপিক সেন্টেন্সটা আসলে কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে কি, আপনি যখন বডি প্যারাগ্রাফ একটা লিখবেন, আপনার বডি প্যারাগ্রাফের বিষয়বস্তুটা কি সেটা আপনি এক লাইনে প্রকাশ করেন। আমরা এখন কি নিয়ে লিখতেছি? আমরা লিখবো শহরে যে মানুষ যায় গ্রাম থেকে, এটার নেগেটিভ সাইড। তাহলে আমরা কি লিখতে পারি? ধরেন আমরা বলতে পারি যে যদি গ্রাম থেকে মানুষ শহরে যায় তাহলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ আপনি নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতেছেন, তাহলে আপনি বলতে পারেন there are several problems can be, আচ্ছা, that can be created. There are several problems that can be created, অনেক সমস্যা যেগুলো সৃষ্টি হতে পারে if people move to cities from countries. Countries মানে কি? কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে গিয়ে গ্রাম। মনে রাখবেন, কান্ট্রি মানে সবসময় কিন্তু শহর দিয়ে না, দেশ না। কান্ট্রি শব্দের অর্থ কিন্তু এই গ্রামও। তো আমি সহজ ভাষায় লিখতেছি। আপনি অনেকে এটা প্রায় সময় অনেকে বলে, স্যার আপনি এত সহজ করে লেখেন। সহজ করে লিখলে, এভাবে লিখলেই 6.5 দিয়ে দেয়। এভাবে লিখলে তো 6.5। প্রসঙ্গ ঠিক আছে, 250 বার হচ্ছে, গ্রামারের চেঞ্জ একটু একটু করা হচ্ছে। এই দেখেন না, আমি প্যাসিভ ভয়েস দিলাম এখানে, ক্যান বি ক্রিয়েটেড প্যাসিভ ভয়েস। আচ্ছা, এই লাইনটাকে তো আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন ভাবে লিখতে। তো কথা হচ্ছে কি, যখন আমার যে লাইনটা যেভাবে আসবে সেইভাবে লিখবো। আমি এত চিন্তা করতে পারবো না, কারণ আমার টাইম লিমিটেড। এখন যে আমি ক্লাস করাচ্ছি এখনো কিন্তু আমার কাছে টাইম লিমিট, আমি আনলিমিটেড টাইম দিয়ে লিখতেছি। আচ্ছা, এখন আমি কি করেছি, প্রথম সেন্টেন্সটাকে দিয়েছি প্যারাগ্রাফ, যেটাকে বলা হয় টপিক সেন্টেন্স, মানে এই প্যারাগ্রাফের আলোচ্য বিষয়টাকে সামারি করে ফেলেছি। মানে বুঝাতে চাচ্ছি যে এই প্যারাগ্রাফে আমি গ্রাম থেকে মানুষ টাউনে যাওয়ার যে কুফল সেটা নিয়ে লিখবো। যে কোনো বাচ্চা মানুষ এখন এই লাইনটা পড়লে বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফের আলোচ্য বিষয় কি। আচ্ছা, এখন আমি একটা করে আইডিয়া নিব, আইডিয়া গুলো ব্যাখ্যা দিব। এখন আইডিয়া কিভাবে ব্যাখ্যা দিতে হয়, চলুন আমরা একটা স্লাইডে যাই। আমরা এখন একটু দেখি আইডিয়া কিভাবে এক্সপ্লেন করতে হয়, সেটা নিয়ে একটা স্লাইড দেখে আসি। আচ্ছা, প্রথমে a simple topic sentence at the beginning, বিগিনিং এ শুরুতে একটা টপিক সেন্টেন্স দিবেন, যেটা আমরা দিয়ে দিয়েছি। then use a connector to state first idea, প্রথম আইডিয়া দেওয়ার জন্য আপনাকে একটা কানেক্টর দিতে বলেছি। কি বলেছি? যেমন ফার্স্ট অফ অল, টু স্টার্ট, অথবা ফর এ স্টার্ট, টু বিগিন উইথ, এরকম একটা, অথবা ফার্স্টলি, এটা দিব। তারপর হচ্ছে কি এই আইডিয়াটাকে এক্সপ্লেন করবো। কিভাবে এক্সপ্লেন করবো? যেভাবে ভালো লাগে। দেন ইউজ অ্যানাদার কানেক্টর টু স্টেট নিউ আইডিয়া, যখন আরেকটা আইডিয়া দিবেন তখন নতুন একটা কানেক্টর দিবেন। কি? বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, এগেইন। আচ্ছা, if possible give example, সম্ভব হলে এক্সাম্পল দেন আপনার এটাকে জাস্টিফাই করার জন্য। আপনি যে কথাগুলো বলতেছেন এটা প্রমাণ করার জন্য বাস্তবিক কোনো উদাহরণ থাকলে দেন। আচ্ছা, মাস্ট চেক ওয়েদার ইউ আর ইউজিং গ্রামার ভেরিয়েটি, আপনি যে লিখবেন দেখেন যে সব সময় কি, মানে সবসময় কি একই গ্রামার ইউজ করতেছি কিনা, এটা খেয়াল রাখবেন। ট্রাই টু ইউজ ডিফারেন্ট টাইপস অফ টেন্সেস, সম্ভব যদি হয়, এটাও কিন্তু সবসময় ইউজ করা যায় না। এটা একটা ডিফিকাল্ট, এটা একটা ডিফিকাল্ট টেন্স, মানে বিভিন্ন প্রকার টেন্স ব্যবহার করা যায় না। চেষ্টা করবেন উদাহরণের সময় অন্তত পাস্ট টেন্সের একটা উদাহরণ দেন। ঠিক আছে, পাস্ট টেন্সের যদি একটা উদাহরণ দেন তাহলে টেন্সটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখবেন, মানে সরি, আইডিয়া কিভাবে এক্সপ্লেন করবেন? আপনি যে আইডিয়া একটু আগে নিয়েছি এটাকে এক্সপ্লেন কিভাবে করবো আমরা? প্রথমে একটা টপিক সেন্টেন্স দিলাম, তারপর হচ্ছে কি আইডিয়া গুলো, আইডিয়া সেন্টেন্সটা দিলাম। মানে ওই যে একটু আগে বললাম না যে গ্রামের প্রোডাকশন কমে যাবে, ক্রাইম রেট বাড়বে, ফেসিলিটি কমবে, পলিউশন বাড়বে, এই কথা বলেছিলাম না? ওই আইডিয়া সেন্টেন্সটা দিব। তারপর হচ্ছে কি এই আইডিয়াটা কিভাবে কার্যকর হবে সেটা দিব, যে একটু আগে যে আইডিয়াটা দিব সেটাকে ব্যাখ্যা দিব এইভাবে। তারপর হচ্ছে কি এটার কারণে রেজাল্ট কি হইতে পারে, তারপরে এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিতে পারি, আবার ওই এক্সাম্পলটাকে আবার জাস্টিফাই করতে পারি। দেখি আমরা কিভাবে করা যায়। চলুন আমরা এখন আবার মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, প্রথম যে আইডিয়াটা যেটা বলেছিলাম,
প্রথম যেটা বলেছিলাম কি যে প্রোডাকশন, গ্রামের প্রোডাকশন কি হতে পারে, কমে যেতে পারে, এটা বলেছিলাম না, এই যে প্রোডাকশন উইল ডিক্রিজ ইন ভিলেজ। আইডিয়াটা অদ্ভুত মনে হচ্ছে না যে প্রোডাকশন গ্রামে কমে যাবে, এটা কোন ধরনের কথা? এটা হতে পারে, আপনার আইডিয়াটা প্রাসঙ্গিক থাকলেই হলো, একটু দুর্বল হতেই পারে। আচ্ছা, তো প্রথম যখন আইডিয়া দিব তখন আমরা কি বলবো, ফার্স্ট অফ অল। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল দিতে পারেন, টু বিগিনও দিতে পারেন, ফার্স্টে দিতে পারেন। একটা ফিক্স করে রাখেন, ফার্স্ট অফ অল দেন সব। ফার্স্ট অফ অল কি লিখবো আমরা, দ্য প্রোডাকশন অফ অর্গানিক কি লিখছি, ফুডস মে ডিক্লাইন। ওই যে আমরা এর আগে বলেছিলাম পয়েন্ট আকারে, এখন দিচ্ছি সেন্টেন্স আকারে। আগে বলেছি যে প্রোডাকশন উইল ডিক্রিজ ইন ভিলেজ, এখন বলেছি the production of organic foods may decline। ডিক্লাইন মানে কমতে পারে। আমি ডিক্রিজের জায়গায় কিন্তু ডিক্লাইন দিয়েছি, কারণ ডিক্লাইন ওয়ার্ডটা ভালো। এখন আরেকটা জিনিস আপনাকে দেখাই, প্রোডাকশন মানে উৎপাদন, এটাকে আপনি বলতে পারেন কাল্টিভেশন। কাল্টিভেশন বলতে পারেন, কাল্টিভেশন চাষাবাদ। সো আপনি একটা অ্যাডভান্স ওয়ার্ড জানেন, অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করে নাই, জেনে তো লাভ নাই। Nobody cares whether you know a lot of things or not. The examiners only focus on the content you are showing through your pencils. আপনি কার ছেলে, আপনার গার্লফ্রেন্ড কে, আপনার বয়ফ্রেন্ড কে, আপনি কার ফলোয়ার, এগুলো তার দেখবে না। দেখবে যে আপনার রাইটিং এর মাধ্যমে আপনি কেমব্রিজ যে মার্কিং ক্রাইটেরিয়া দিয়েছে সেই অনুযায়ী আপনি কতটুকু কাছাকাছি লিখবেন। যত কাছাকাছি তত ব্যান্ড হাইস্ট, তত ব্যান্ডটা একটু বাড়বে। টার্গেট রাখবেন যেন 6 এর নিচে যেন নামে না। 6 এর নিচে যদি নামে তাহলে এটা অনেকটা লজ্জা। রাইটিং এ লেখার সময় চিন্তা করে করে টাইম পাওয়া যায় লেখার, স্পিকিং কিন্তু ইনস্ট্যান্ট সবকিছু করে। আচ্ছা, এখন আসেন, আপনাদেরকে কি বলেছিলাম যে প্রথমে আপনি আইডিয়াল লাইনটা দিবেন, দিলাম। এখন আইডিয়াল লাইন, এখন আইডিয়াল লাইনটা দিলে তো শুধু হবে না, এটাকে তো আমার, আমরা কি করবো এটা, এটাকে আমাকে এখন এক্সপ্লেইন করতে হবে। আমি যে বললাম যে অর্গানিক ফুড যেগুলো আছে এগুলো প্রোডাকশন কমে যেতে পারে, এখন কিভাবে প্রোডাকশন কমবে এটা আমরা কিভাবে দিব, এটাকে আমি কিভাবে জাস্টিফাই করবো। এই যে লাইনটাকে দিয়েছি, এখন আমি বলি আপনাদেরকে, যদি গ্রাম থেকে বেশি বেশি মানুষ টাউনে চলে যায় তাহলে প্রডিউসার এর সংখ্যা কমে যাবে। কারণ তখন কিন্তু যথেষ্ট পরিমাণ এই ফার্মার থাকবে না। আপনাকে একটা উদাহরণ দিতে পারেন, আপনি আপনার গ্রাম বাস্তবিক মানে যদি গ্রামের কোনো উদাহরণ তাকে দিতে পারেন। এরকম অনেক আছে যে অনেক মানুষ গ্রাম থেকে টাউনে চলে এসেছে, দেখা গেল ওই অঞ্চল, একটা অঞ্চল বলতে পারে, একটা ডিস্ট্রিক্ট বলতে পারে, একটা কান্ট্রি বলতে পারে। যেমন আমাদের দেশের আগের যে খাবারগুলো ছিল, আগের খাবারগুলো ছিল অর্গানিক এবং দূষণ মুক্ত। এখন দেখা যাচ্ছে ফরমালিন যুক্ত খাবারের সংখ্যা বেড়ে গেছে, পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, সো আমরা এখানে লিখতে পারি, if a large number of people shift to cities from villages, okay, if a large number of people shift to cities from villages, there will be lack of food producers। আচ্ছা, এটা বলতে পারি, if a large number of people shift to cities from villages, যদি যথেষ্ট পরিমাণ মানুষ যদি গ্রাম থেকে শহরে যায় তাহলে there will be a lack of মানে ঘাটতি, ফুড প্রডিউসার্স। তাহলে এইটা দ্বারা কি বোঝাতে বোঝাতে চাইলাম, লাইনগুলো খুবই অ্যাডভান্স না, আমি স্বীকার করতেছি লাইনগুলো খুবই অ্যাডভান্স না। আমি আপনাদেরকে বলে দিয়েছি যে অ্যাডভান্স দরকার নাই, কারণ আমার এখানে হায়ার লেভেলের নিশ্চয়তা দিয়ে কোনো ক্লাস করে লাভ নেই, হায়ার লেভেলের নিশ্চয়তা আসে না, কিন্তু 6 তোলা যায় সহজ। আচ্ছা, এখন দেখবো এর প্রাসঙ্গিক কোনো আর লাইন আছে কিনা। প্রত্যেকটা আইডিয়ার সাথে যে এক্সাম্পল দিতে হবে এটাও কিন্তু বাধ্যতামূলক না। ফুড সাপ্লায়ার্স, সাপ্লায়ার্স এটা হতে পারে, সুন্দর একটা ওয়ার্ড বলেছেন, ফুড সাপ্লায়ার্স। না, সাপ্লায়ার্স হচ্ছে কি, এটা প্রডিউসার। আমরা প্রডিউসার নিয়ে কথা বলবো, গ্রামের যারা আছে এরা হচ্ছে কি ফুড প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা বলতেছি যে প্রডিউসার কমে যাবে, উৎপাদন কমবে,
কেন প্রডিউসার গুলো আস্তে আস্তে যদি গ্রামে চলে যায়, প্রডিউসারের অভাব হলে, তাহলে কি হবে না, প্রোডাকশন ভালো হবে না। এটার ফলে কি করতে পারে, এটার ফলে প্রোডাক্টের দাম, অর্গানিক প্রোডাক্টের দাম বাড়তে পারে। এজ এ রেজাল্ট, দ্য প্রাইস অফ অর্গানিক ফুডস such as vegetables, তারপর হচ্ছে গিয়ে রাইস, রাইস ফ্রুটস, তারপর আর কি বলতে পারি, ইট এটসেট্রা দিতে পারেন, এন্ড সো অন, মে রাইস। প্রথম আইডিয়া শেষ। এজ রেজাল্ট কি বলেছি, ফলাফল স্বরূপ, যখন ফলাফল ব্যাখ্যা দিবেন বা ফলাফল নিয়ে কথা বলবেন তখন এজ রেজাল্ট বলতে পারেন, কনসিকুয়েন্টলি বলতে পারেন, অ্যাজ কনসিকুয়েন্ট বলতে, কনসিকুয়েন্স বলতে পারেন, যেটা খুশি সেটা বলতে পারেন। আমার রাইটিং এর লেখাটা হচ্ছে 6.5 এর লেখা, সেখানে ভুল ধরার কোনো সুযোগ নেই, কারণ আমি লিখতেছি হচ্ছে গিয়ে এভারেজ কোয়ালিটির লেখা। As a result, the price of organic foods such as vegetables, rice, fruits, and so on may rise. অর্থাৎ এগুলোর দাম বাড়তে পারে, তাহলে এটা একটা কিন্তু প্রবলেম। হ্যাঁ, গ্রেইনস, গ্রেইনস, এই রাইসের জায়গায় গ্রেইনস দেওয়া যেতে পারে। রাইসটা কেটে দিই, কাটতে পারি, যেহেতু এটা কম্পিউটারে লেখা, কাটা যায়, থাকো। আমার কথা হচ্ছে আমার ব্রেইনে যা আসবে তাহলে আমি জোর করবো না, এত প্রেশার নিয়ে পারবো না। সিক্স তুলতে হলে যেহেতু প্রেশার লাগে না, আমি প্রেশার নিব না। আমি আইডিয়া যা আসছে তাকে আমি গ্রামার দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন আসেন নেক্সট যে আইডিয়া, আমাদের পরবর্তী আইডিয়া কি ছিল, পরবর্তী আইডিয়াটা হচ্ছে কি আমাদের কি ছিল, ক্রাইম রেটস ইন টাউন মে রাইজ, ক্রাইম রেট একটু বাড়তে পারে। আচ্ছা, তাহলে যখন দ্বিতীয় আইডিয়া দিব তখন আমরা দ্বিতীয় আরেকটা কানেক্ট করে দিব, ঠিক আছে। আমরা দ্বিতীয় আইডিয়াটা কি বলেছিলাম, যে ক্রাইম রেট টাউনে বাড়তে পারে, তাহলে আমি একটু দেখি টাউন, এটা লিখি, এই লাইনটা লিখি, বিসাইডস। এই যে বিসাইড দিলাম, ফার্স্ট অফ অল দিলাম, রেজাল্ট দিলাম, এক্ষেত্রে কিন্তু আমার কোহেশন এবং কোহেরেন্স মার্কস একটু বাড়বে, ঠিক আছে। বিসাইডস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলতে পারেন ইন আরবান টেরিটোরি, টেরিটোরি উইল বুস্ট। বিসাইডস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মানে কি, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধমূলক কর্মকাণ্ড ইন আরবান টেরিটরিজ, টেরিটরিজ মানে কি, টেরিটরিজ মানে হচ্ছে কি এলাকা, উইল বুস্ট বৃদ্ধি পাবে। আচ্ছা, উইল ইনক্রিজ দিয়ে দেয়, এত কঠিন করার দরকার নাই, ইনক্রিজ। এখন আমি সেকেন্ড আইডিয়া উপস্থাপন করলাম, তাহলে দেখেন প্রথম আইডিয়া বলেছি কাল্টিভেশন কমতে পারে, অনেকের কাছে আইডিয়াটা ভালো নাও লাগতে পারে, লাগুক না, কান্নাকাটি করার দরকার নেই, থাকুক তো বাবা, আমার নিজের কাছে ভালো লাগতেছে না, কিন্তু ক্লাস টাইম, ক্লাস টাইম। আচ্ছা, তারপরে দ্বিতীয় আইডিয়া যখন দিলাম আমি বললাম বিসাইডস, বিসাইডস কি বলেছি, টাউন এরিয়াতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়তে পারে। Okay? এখন এটাকে ব্যাখ্যা দিব কেন। আমি যে বলে ফেললাম একটা আইডিয়া, আইডিয়া কিন্তু দিলেই হবে না, আইডিয়াটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে কেন আমি বলতেছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়তে পারে। এটা কারণ এই হচ্ছে গিয়ে, যেমন সিটির ক্যাপাসিটির তুলনায় যেহেতু মানুষ বেশি হয়ে গেছে, এখন কিছু কিছু মানুষ কি করবে, সে ইলিগেল অ্যাক্টিভিটিস করে আর্ন করবে, কারণ তার তো ইয়ে নাই, চাকরি নাই, অযোগ্য মানুষ কিন্তু চাকরি পাবে না। আপনি যখন কোনো আইডিয়া নিবেন আগে দেখবেন ওই আইডিয়ার ব্যাখ্যা আপনার কাছে আছে, আদমে এই আইডিয়া সিলেক্ট করবেন। আমি এই কাজটা, আচ্ছা, কি দিব এখন। So, আমার একটা খেয়াল রাখতে হবে যে আমার গ্রামার চেঞ্জ হচ্ছে কিনা, প্যাসিভ ভয়েস এখানে দিয়েছি, ইফ যুক্ত এখানে মনে হচ্ছে দিয়েছি, কোথায়, এই যে ইফ, যে এই যে ইফ যুক্ত বাক্য দিয়েছি এখানে। আচ্ছা, সো দ্যাট এগুলো খেয়াল রাখতে হবে যে সো দ্যাট ব্যবহার করতেছি কিনা, সেটা আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন কি বলবো, যে শহরের ক্যাপাসিটির তুলনায় যদি মানুষ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ ইলিগেল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আর্ন করার চেষ্টা করে, এটা স্বাভাবিক। তাহলে আমি এখন এই লাইনটা যেভাবে মাথায় আসবে সেভাবে লিখব, এজ দ্য পপুলেশন, এজ দ্য পপুলেশন ইজ কম্পারেটিভলি, মানে তুলনামূলক ভাবে, কম্পারেটিভলি তুলনামূলক ভাবে হায়ার দেন দ্য ক্যাপাসিটি,
as the population is comparatively higher than the capacity, unemployed unemployed বেকার unemployed people will take the help of illegal means to earn money. আচ্ছা এই দিলাম আচ্ছা as the population as মানে কি যেহেতু the population is comparatively higher than the capacity যেহেতু পপুলেশনটা ক্যাপাসিটির তুলনায় বেশি আনএমপ্লয়েড পিপল বেকার মানুষ will take the help of illegal means অসৎ উপায়ের মাধ্যম মানে উপায়কে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে টু আর্ন মানি। এখন এটাকে আমি আরেকটু লম্বা করতে পারবো তুমি উদাহরণস্বরূপ সাচেস কল দিচ্ছি কেন একটু ওয়েট আমার একটা কল আসতেছে আবার 1 সেকেন্ড 10 সেকেন্ড। আচ্ছা যেটা বলতেছিলাম as the population is comparatively higher than the capacity যেহেতু মানুষের তুলনায় মানে ক্যাপাসিটির তুলনায় মানুষ বেশি সেক্ষেত্রে বেকার মানুষগুলো অসৎ উপায় নিতে পারে। আপনি এখানে উদাহরণটা দিয়ে দিন সাচ এজ রবারি ডাকাতি করতে পারে, থেফট চুরি করতে পারে, তা কি করতে পারে হাইজেকিং ইটিসি। শেষ, 2 লাইনে আইডিয়াটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেগুলো প্রথমে আইডিয়া দিলাম তারপরে ব্যাখ্যা দিয়ে দিলাম, এত কিছু লাগে না। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এস দিয়ে লিখলে কমপ্লেক্স সেন্টেন্স ডাজন্ট ম্যাটার। তার মানে আমি কত ওয়ার্ড লিখলাম ওয়ার্ডটা একটু হিসাব করে দেখি, 2টা আইডিয়া এক্সপ্লেন দিলাম। কি বলবো দেখাচ্ছে নাকি? হ্যাঁ এখানে তো দেখানোর কথা ছিল, এটা নিচ থেকে যাচ্ছে নাকি? কি রে বাবা। আচ্ছা এখন দেখাবো মোট কয়টা ওয়ার্ড হলো এখানে। এখানে হচ্ছে কি আপনার 145 ওয়ার্ড আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। আরো ধরেন 145 ওয়ার্ড মানে কি, মানে আমাদের আরো 105টা ওয়ার্ড হলে তো হয়ে যাবে। আরো 105টা ওয়ার্ড হলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো লেখাটা মোটামুটি আমাদের টার্গেট মতোই এগুচ্ছে। এখন আমরা পরেও চেক করবো যে আমাদের আহ ঠিক আছে কিনা। এই যেখানে কম্পারেটিভলি একটু মোটামুটি ভালো ওয়ার্ড দিলাম, মাঝে মধ্যে একটু ভালো ওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, এই যে আরবান টেরিটরি মানে কি শহর এলাকা। আচ্ছা, সো একটা বডি প্যারাগ্রাফ শেষ, এখন বডি প্যারাগ্রাফ 2 তে যাবো। এখন বডি প্যারাগ্রাফ 2 তে কি কি লিখবো আমরা? আমরা কিন্তু পজিটিভ সাইড নিয়ে লিখবো না, আমরা লিখবো ওই আগের মতোই লিখবো আমরা। ঠিক আছে, আচ্ছা টু বডি টু নিয়ে লিখবো। এখন আমাদের যে বাকি 2 আইডিয়া আছে, আইডিয়া যখন আপনি উপস্থাপন করবেন প্রথমে একটা কারেক্টর দিবেন, যেমন এখানে আমরা বিসাইড দিয়েছি আর প্রথমে দিয়েছি ফার্স্ট অফ অল, এরকম ঠিক এরকম এখানে দিয়ে দিব। মোর ওভার দিতে পারি, মোর ওভার। কানেক্টরসে কিন্তু আপনাদের পিডিএফ দেওয়া আছে, চেক করে নিয়ে। 3 নম্বর আইডিয়া কি ছিল? আহ ফ্যাসিলিটির অসুবিধা হতে পারে, মানে ফ্যাসিলিটি কমে যেতে পারে। আমরা এখন বলবো যে শহরের যে ফ্যাসিলিটি গুলো, আমরা এখানে কিছু ফ্যাসিলিটি কমে যেতে পারে। যেমন আমরা কিভাবে লিখতে পারি, আহ শহরের মানুষগুলো যে বেসিক রাইট যেগুলো আছে, ফান্ডামেন্টাল যে নিড যেগুলো আছে, এগুলো অভাবে পড়তে পারে। মোরওভার সিটি জুভেলার্স, মনে রাখবেন একটা নতুন ওয়ার্ড শিখে রাখেন, সিটি জুভেলার্স মানে শহরের বাসিন্দা, সিটি জুভেলার্স। মোরওভার সিটি জুভেলার্স মে ফেস শর্টেজ অফ ফান্ডামেন্টাল নিডস। Moreover, city dwellers may face shortage, face মানে ভুক্তভোগী হওয়া, shortage of fundamental needs। এটাকে আরেকটু লম্বা করে ফর স্ট্যান্ডার্ড লাইফ, স্ট্যান্ডার্ড লাইফ। Moreover, তাছাড়া city dwellers may face shortage of fundamental needs for standard life, অর্থাৎ ভালো জীবনযাপন করার জন্য কিছু সুবিধার ঘাটতি হতে পারে, এটা বলতেছি। আচ্ছা, এখন এটা কিভাবে, এটাকে আমাদেরকে একটু ব্যাখ্যা দিতে হবে।
আমার প্রথমেই ঠিক রাখতে হবে যে আমার প্রসঙ্গ ঠিক আছে কিনা। এখন পর্যন্ত যদি আমি প্রসঙ্গের বাইরে কোনো কথা লিখে রাখি বলি, তাহলে আমাকে অবশ্যই ইন্ডিকেট দিবে যে স্যার আপনার এই লাইনটা প্রসঙ্গের বাইরে চলে গেছে। প্রসঙ্গের বাইরে গেলেই সমস্যা, আর বাদ বাকিগুলো একটু কনসিডার করা যাবে। আচ্ছা, city dwellers may face shortage of fundamental needs for standard life। এখন এটাকে কি আর কিছু এই লাইনটাকে আর বড় করা যাবে? চাইলে চাইলে বড় করে দেওয়ার কিন্তু দরকার নেই। আপনি ফর এক্সাম্পল দিতে পারেন, উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিয়ে দিই। ফর এক্সাম্পল, প্রপার এডুকেশন, শিক্ষা। শিক্ষা হতে পারে, প্রপার এডুকেশন লেকিংস হতে পারে, আর কি কি হতে পারে? প্লেগ্রাউন্ড, হেলথ কেয়ার বলতে পারেন। আর কি অসুবিধা আছে? কমিউনিকেশন, ফ্যাসিলিটিস। আর কি কি অসুবিধা হতে হতে পারে? ফর এক্সাম্পল, প্রপার এডুকেশন, প্লেগ্রাউন্ড, হেলথ কেয়ার, কমিউনিকেশন ফ্যাসিলিটিস। দেই ইটিসি, কিছু আসা যায় না, ইটিসি আর common among many of the leakage। লেকেজ মানে ঘাটতি, অনেক ঘাটতির মধ্যে এই হচ্ছে কয়েকটা উদাহরণ জাস্ট। লেকেজ মানে ঘাটতি। আচ্ছা, লেকেজ দেখলাম অনেক জায়গায় আছে, এখানে দেখি ভুল ধরতেছে। আচ্ছা, দিলাম লেকেজ। লেকেজ আমি দেখেছি, এটা কারেক্ট, লেকেজ ভুল না। লেকেজ ওয়ার্ডটা ভুল না, অবশ্য আমি দেখেছি। আচ্ছা, তাহলে আরেকটা আইডিয়া আমরা এখানে দিলাম। 145 সাথে এখানে কয়টা ওয়ার্ড হইলো? আরো দূর, আবার ঝামেলা করতেছে। এটাকে সরিয়ে নিতে হবে। এখানে ওয়ার্ড হয়েছে আরো 27টা, হবে না। আমার আরো লাগতে হবে, মোট লাগবে 105টা ওয়ার্ড। এখন এক কাজ করি, নট অনলি বাট অলসো দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। ফর দিস, এটার জন্য এখন দুইটা প্রবলেমের কথা বলি। এই যে ফ্যাসিলিটি গুলো, ফ্যাসিলিটি গুলো যে অভাব হচ্ছে, এই অভাবের কারণে দুইটা প্রবলেম বলেন কি কি সমস্যা হচ্ছে। মনে করেন, এই যে প্রপার এডুকেশন পাচ্ছে না, প্লেগ্রাউন্ড পাচ্ছে না, হেলথ কেয়ার পাচ্ছে না, কমিউনিকেশন ফ্যাসিলিটি পাচ্ছে না, এটার কারণে দুইটা সমস্যা বলেন। একটা হচ্ছে স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে। ফর দিস রিজন, আচ্ছা, দিস is not only increasing the stress of town people but also, এখন বলেন, শুধু টাউন পিপলের স্ট্রেসটাই বাড়াচ্ছে না, আর কি করতেছে? অসহায় হয়ে গেছে, কেউ পারলে হেল্প করেন। দিস ইজ নট অনলি ইনক্রিজিং দ্য স্ট্রেস অফ টাউন পিপল, এটা শুধুমাত্র টাউন পিপলের স্ট্রেসটাই বাড়াচ্ছে না, সাথে আর কি করতেছে? বাট অলসো রিডিউসিং দেয়ার প্রোডাক্টিভিটি। এটা হতে পারে। যা মাইন্ডে আসতেছে, এখন আমি বসে থাকবো না, একটা আইডিয়ার জন্য বসে থাকলে আমার ক্লাস নষ্ট। কমোডিটিস প্রাইস ইনক্রিজ, হেলথ প্রবলেম। এই যে স্ট্রেস তো হেলথ প্রবলেম হয়ে গেছে, স্ট্রেসটাই তো হেলথ প্রবলেম, তাই না? তাদের প্রোডাক্টিভিটি কমতেছে, মানে যে কোনো বিষয়ে তারা উৎপাদনশীলতা মানে উৎপাদনশীল যেটা, এটা হওয়ার সুযোগ নাই। মানে একটু বেশি কাজ করবে, ইনকাম বেশি করবে, এই সুযোগটা তাদের থাকতেছে না। এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, লিভিং কস্টটা বাড়তেছে। এটা সুন্দর হবে, এটা আপনি ভালো কথা বলেন। বাট অলসো দিস ইজ নট অনলি ইনক্রিজিং দ্য স্ট্রেস অফ টাউন পিপল, এটা মানুষের স্ট্রেসটা বাড়াচ্ছে না। অথবা আপনি এটা বলতে পারেন, আমি আরো সুন্দর করে লিখি, কাটা দেওয়ার তো সুযোগ আছে, কেটে নিন। এটা বলতে পারি, দিস ইজ নট অনলি damaging of the health of town people but also কি, this is not only damaging the health of town people but also
ইনক্রিজিং দ্য কস্ট অফ লিভিং দেয়ার। এখন হচ্ছে না? এখন হয়েছে। সো নট অনলি বাট হচ্ছে যে গ্রামারটা শিখেছিলাম সেটা আমরা এখন অ্যাপ্লাই করে ফেলেছি। This is not only damaging the health of town people but also increasing the cost of living there. সো আমরা ইফ যুক্ত বাক্য দিয়েছি, নট অনলি বাট অলসো দিয়েছি। ওকে, সো ওদেরটা বাকি আছে, অলদো এগুলো আছে। প্যাসিভ তো দিয়েছি, আরো দেওয়া হচ্ছে এখানে। প্যাসিভ অলরেডি দিয়েছি, এখানে দিয়েছি। তবে একটা জিনিস হচ্ছে কি যে আমাদের কি যেন বলে, কিছু প্যাসিভ ভয়েস বাড়ানো উচিত ছিল, যেমন এখানে আমরা বাড়াইতে পারতাম এজ দ্য পপুলেশন ইজ কম্পারেটিভলি হায়ার। বাদ দেন, যা আছে তা পরবর্তীতে দিচ্ছি আর wait করে। আচ্ছা, এখন আমার গেল আরেকটা আইডিয়া। তাহলে তিনটা আইডিয়া অলরেডি আমার দেওয়া শেষ, তিনটা আইডিয়া দেওয়া শেষ, তিনটা আইডিয়া আমার দেওয়া শেষ। 4 নম্বর আইডিয়া কি বলেছিলাম? 4 নম্বর আইডিয়াটা হচ্ছে কি আমার এই পলিউশন নিয়ে। 4 নম্বর আইডিয়া হচ্ছে কি পলিউশন। আচ্ছা, এখন 4 নম্বর আইডিয়া নিয়ে ফেলেন। ইন এডিশন। ইন এডিশন মানে কি? তাছাড়া। এখন ওইখানে তো জাস্ট পয়েন্ট লিখেছি পলিউশন, এখন আমরা প্রমাণ করব যে পলিউশনটা কিভাবে বাড়তেছে। In addition, the pollution in town will increase in an alarming rate with the passage of time. In addition, তাছাড়া pollution in town, শহরের যে দূষণ, will increase বাড়বে in an alarming rate with the passage of time. যত সময় যাবে তখন কি করবে? পলিউশনটা বাড়বে। আচ্ছা, এখন এই যে লাইনটা বললাম, এই লাইনটা কেন, এই লাইনটা আমরা কেন বললাম, কিভাবে বৃদ্ধি পাবে? এই যে এক্সট্রা মানুষের খাবারের জন্য বা কর্মসংস্থানের জন্য বেশি বেশি ফ্যাক্টরি তৈরি করা হবে, এটা পেসিভ বলতে দিয়ে দিই, ঠিক আছে? বেশি বেশি ফ্যাক্টরি তৈরি করতে হবে ফর এক্সট্রা পপুলেশন, অতিরিক্ত মানুষের জন্য। সিটি বা সিটি অথরিটি করতে হবে, সিটি অথরিটি হ্যাভ টু। আচ্ছা বাদ দিন, আমি এটাকে পেসিভ বলছিলাম। ফর এক্সট্রা পপুলেশন, এই যে জনসংখ্যা একটু বেশি হয়ে গেল, এই জন্য কি করতে হবে? নিউ ফ্যাক্টরিজ হ্যাভ টু বি অথবা শুড বি বা হ্যাভ টু বি দিয়ে দিই, হ্যাভ টু বি built to provide job facilities for extra population, অতিরিক্ত মানুষের জন্য new factories have to be built to provide job facilities or more housing needs to be built for them. আচ্ছা, for extra population, অতিরিক্ত মানুষের জন্য new factories have to be built, কি করতে হবে? অতিরিক্ত ফ্যাক্টরি তৈরি করতে হবে to provide job facilities, তাদেরকে চাকরি দেওয়ার জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতে হতে পারে। অথবা মোর হাউজিং নিডস টু বি, মোর হাউজিং নিডস টু বি না, এখানে নিড টু বি, কারণ হাউজিং প্লুরাল। নিড টু বি বিল্ড, তৈরি করা হতে পারে ফর দেম। যা মাথায় আসতেছে, সবসময় তো আর মাথা ইয়ে হবে না। ইনক্রিজের বিপরীতে রাইজ হবে কেন? ইনক্রিজ মানেই তো রাইজ, ইনক্রিজ মানেই তো রাইজ, ইনক্রিজের বিপরীতে রাইজ হবে কেন? আচ্ছা, তারপরে কি দিতে পারি? এখন আমি একটা উদাহরণ দিতে পারি। ইন ঢাকা সিটি, ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ফর ইনস্টেন্সটাকে মাঝখানে দিতে পারেন, ফর ইনস্টেন্স আর ফর এক্সাম্পল একই কথা। আপনি সেন্টেন্সের প্রথমে দিতে পারেন, মাঝখানে দিতে পারেন, মাঝখানে দিলে আপনার ভ্যালু বাড়বে, এই জন্য আমি মাঝখানে দিলাম।
ইন ঢাকা সিটি, ঢাকা শহরে ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ এখানে উদাহরণ দিচ্ছি, দ্য পলিউশন হ্যাজ ইনক্রিজড dangerously over the last 2 decades. আচ্ছা, এখন আমি একটা উদাহরণ হিসেবে কি দিচ্ছি, যে ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ, দ্য পলিউশন হ্যাজ ইনক্রিজড dangerously over the last 2 decades due to overpopulation. তাহলে দেখেন কি লিখলাম, উদাহরণ হিসেবে দিলাম ইন ঢাকা সিটি, ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ, দ্য পলিউশন হ্যাজ ইনক্রিজ ডেঞ্জারাসলি ওভার দ্য লাস্ট 2 decades ডিউ টু ওভার পপুলেশন। তার মানে গত 2 বছরে, দুই দশকে এই ঢাকা শহরের পলিউশনটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সো এই যে আনসার গুলো দিচ্ছি অনেকটা কমন মনে হচ্ছে, লাইনগুলো খুব বেশি কমন কমন। আমরা বললাম তো আমরা অতি তাপে যাওয়ার দরকার নেই, আগে এভাবে লেখার অভ্যাস করলেই হয়ে যাবে। সো এখন পর্যন্ত কত ওয়ার্ড হইলো আমরা একটু চেক করে নিই, আমি চেক করে নিয়ে দেখি কত ওয়াট হলো। মোট আমার 250, দুটো ওয়াট 245 হয়ে গেছে, 245টা ওয়াট হয়ে গেছে। তো মোটামুটি টার্গেট ফিল আপ। এখন কনক্লুশন, কনক্লুশন আসলে কিছু তেমন কিছু লিখতে হবে না। আমরা যে কথাটা ইন্ট্রোডাকশনে বলেছিলাম সেটাকে আবার রিপিট করে দিই, আর কিছু লাগবে না। যা হয়েছে হয়েছে, 6 এর জন্য এটাই না, 6 পাওয়ার জন্য এনাফ। ইন কনক্লুশন, সবসময় কনক্লুশন এভাবে শুরু করেন। কনক্লুশন, ইট ক্যান বি said after above discussion that, যে কোনো কনক্লুশন শুরু করবেন এভাবে, ইন কনক্লুশন ইট ক্যান বি সেড আফটার অ্যাবাভ ডিসকাশন দ্যাট, উপরে আলোচনা থেকে এটা বলা যাইতে পারে যে, অলদো, যদিও, এখন যদিও অলদোটা আমি দিচ্ছি, যদিও আচ্ছা দাঁড়ান, যদিওটা দিতে চাচ্ছি না আমি, আসলে পেঁচাতে চাচ্ছি না, গ্রামার একটা অ্যাড করতে গেলে লাইনটা খুব জটিল হয়ে যাবে, আমি জটিল চাচ্ছি না। আমার লেখাটা যত সহজ থাকবে ততই ভালো, কারণ বেশিরভাগ স্টুডেন্ট 6.5 পায়, এর বেশি খুব কম স্টুডেন্ট পায়। তাহলে আমি এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি জাস্ট বলি যে শহরে যদি মানুষ বেশি বেশি আসে তাহলে এটা শহর এর জন্য ক্ষতিকর, এটা বললে হবে। ইন কনক্লুশন ইট ক্যান বি সেড আফটার অ্যাবাভ ডিসকাশন দ্যাট, উপরে আলোচনা থেকে এটা বলা যাইতে পারে যে, if the number of town grows, it may create several problems for the towns as well as villages overall. শেষ, মাথায় কিছু আসতেছে না, জাস্ট শর্টকাটে শেষ করি। আর ওদিকে ডাকাটাকি চলতেছে, যাওয়া লাগবে আরেকটা কাজে। It can be said after above discussion that if the number of town grows, it may create several problems for the towns as well as villages overall. এখানে একটা দুর্বলতা আছে, এখানে এই কনক্লুশনে একটা দুর্বলতা আছে। 7 পেতে গেলে আপনার 6 নিষেধ করে নাকি, 7 পেতে গেলে আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জ আরো বাড়া, গ্রামাটিক্যাল রেঞ্জ কারেক্টলি ইউজ করতে হবে, আইডিয়া গুলো আরো একটু ডেভেলপ হতে হবে। এখানে আমার মনে হচ্ছে যে আমরা এইটাকে, এই লাইনটাকে এভাবে না দিয়ে একটু ইয়ে করি, একবার এক্স্যাক্টলি পয়েন্টে দিই, সবচেয়ে ভালো হবে। if more and more people if more and more people migrate to cities from rural areas, it may lead to several negative consequences to the cities. Yes. Cities and
দেয়ার পিপল, এটা দিয়ে দিই আর বলো। In conclusion, it can be said after above discussion that if more and more people migrate to city, migrate মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, from rural areas, it may lead to several negative consequences. Negative মানে নেতিবাচক, খারাপ, consequence মানে ফলাফল, to the cities and their people. সিটিজের ক্ষতি হতে পারে এবং তাদের পিপলের ক্ষতি হতে পারে। তাহলে এই হচ্ছে কি আমাদের রাইটিং টাস্ক এর ফুল আনসার। এটা ঠিক আছে, গ্রামাটিক্যাল কিছু রেঞ্জ কমে গেছে, রেঞ্জটা একটু বেশি দেওয়া উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে আহ যথেষ্ট পরিমাণ গ্রামার ইউজ করার চেষ্টা করি, তবে এক্ষেত্রে খুব একটা সফল হয়নি। কারণটা হচ্ছে কি আমরা এখন মনোযোগ একটু কম, মানে তাড়াহুড়ো করে এসেছি, ক্লাস করি, এখন আবার দৌড় ঘুরে চলে যাবো। এদিকে আমাকে আবার কল দিয়ে বলা হচ্ছে আজকে ক্লাস না রাখলেও চলতো, কিছু করার নাই, কয়েকদিন ক্লাস বন্ধ থাকবে, আমি গ্রুপে আপনাদেরকে নোটিশ দিয়ে দিচ্ছি। কয়েকদিন মধ্যে, বেশি দিন না, বলতেছি, কারণটাও বলে দিচ্ছি। তো এই হচ্ছে কি আমাদের রাইটিং টাস্ক 2 এর একটা বেসিক একটা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। এটার মাধ্যমে আপনি 6, হয়তো বা এক্সামিনার কোন এক্সামিনার 6, কোন এক্সামিনার 6.5 দিবে, তবে 6 এর নিচে দিবে না, কারণ প্রসঙ্গ ঠিক আছে, গ্রামার যা দিয়েছে কারেক্ট, ভোকাবুলারি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, স্পেলিং খুব একটা মিস্টেক হয়নি, লেখার ধারাবাহিকতা আছে, দ্যাটস ইট। কেউ 6, কেউ 6.5 দিবে এটা। তবে মক টেস্ট এটা লিখলে আপনাকে 4.5 5 দিয়ে দিবে, কারণ মক টেস্টের টিচার একটু বেশি এক্সপার্ট, তো ওনারা আসলে অ্যাডভান্স লেভেলের লেখা না পাইলে মার্কস দেন না। কোনো মক টেস্টের টিচার কখনো কাউকে 6.5 এর উপরে দিয়েছেন এরকম আমি কখনো শুনিনি। সো মক টেস্টের রেজাল্ট কে কখনো আমলে নেবেন না, ঠিক আছে। সো আজকে আমি চলে যাব। আহ আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে গ্রামার গুলো করিয়েছি, ইফ, সো, দ্যাট, নট অনলি, বাট অলসো, তারপর হচ্ছে গিয়ে অলদো, প্যাসিভ, এগুলো একটু প্র্যাকটিস করেন। ওগুলো যদি পারেন না তাহলে গ্রামারে আপনি স্কোর বাড়াতে পারবেন। সো আজকে এখানে চলে যাচ্ছি। কিছু বলবেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি, আপনি প্রশ্ন করতে যাচ্ছেন, দাঁড়ান।